আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, একাদশ অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড 2025 এর এই কোশ্চেনটা কি এসেছিল, আমরা এই কোশ্চেনটা একটু পড়ি, উদ্দীপকটাকে পড়ি একটু। তো দেখো, উদ্দীপক কি বলতেছে যে বিশ্ব ব্যাংক রিপোর্ট 2020 অনুসারে কি বলতেছে, বিশ্ব ব্যাংক রিপোর্ট 2020 অনুসারে ডি রাষ্ট্রের মোট জাতীয় আয় ছিল কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,58,000 বিলিয়ন ডলার। কত? 1,58,000 বিলিয়ন ডলার। এবং জনসংখ্যা ছিল প্রায় 200 মিলিয়ন। কত ছিল? জনসংখ্যা ছিল 200 মিলিয়ন। এবং 2016-17 অর্থ বছরে দেশটির মাথাপিছু আয় ছিল প্রায় এত। দেখো, মাথাপিছু আয় কত ছিল? 1090 ইউএস ডলার। এখন ক নম্বর বলতেছে যে জিডিপি কাকে বলে? কি যে জিডিপি কাকে বলে? আচ্ছা, জিডিপি ফুল মিনিং হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে কি মোট দেশজ উৎপাদন। কি বলতেছে? মোট দেশজ উৎপাদন কাকে বলে? এরপরে বলতেছে খ নম্বর, উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো। কি উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো। তারপরে গ নম্বর বলতেছে ডি রাষ্ট্রের মাথাপিছু আয় 2020 সালে 20 অর্থ বছরে কত ছিল? আচ্ছা, মাথাপিছু আয় চাইছে। দেখো, মাথাপিছু আয়ে এখানে দেওয়া আছে মোট জাতীয় আয় দিয়ে আছে আর জনসংখ্যা দিয়ে আছে। এখন এই মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা ওই দেশের মাথাপিছু আয় পেয়ে যাব। এখন ঘ নম্বর বলতেছে বিশ্ব ব্যাংকের আয়ের বিন্যাসে দেশটি যে শ্রেণীতে অবস্থান করছে তার প্রেক্ষিতে দেশটির আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো। এখন দেখো, আমরা গতে যে মাথাপিছু আয়টা পাবো, সেই মাথাপিছু আয় থেকে এই দেশটা বলতেছে যে বিশ্ব ব্যাংকের আয়ের বিন্যাসে দেশটি কোন শ্রেণীতে অবস্থান করছে, উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ নাকি নিম্ন আয়ের দেশে অবস্থান করছে, সেটা বলতেছে। তো আমরা এখন ক নম্বর প্রশ্নের আনসারটা দেখি যে জিডিপি কাকে বলে অথবা মোট দেশজ উৎপাদন কাকে বলে। আচ্ছা, মোট দেশজ উৎপাদন হলে বুঝতে হবে, দেখো জিডিপি হলে বুঝতে হবে যে জিডিপি জিনিসটা কি। আচ্ছা, জিডিপি হচ্ছে, দেখো যে একটা দেশের অভ্যন্তরে, কি বললাম, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভৌগোলিক সীমানা আছে, প্রত্যেকটা দেশের আলাদা ভৌগোলিক সীমানা আছে। দেখো, যে মনে করো যে এটা একটা হচ্ছে কি দেশ, আচ্ছা এটা হচ্ছে এ নামক দেশ। তো এই এ নামক দেশের মধ্যে যে কোনো প্রকার লোকজন, দেখো এখানে দেশীয় নাগরিক থাকতে পারে, বিদেশি নাগরিক থাকতে পারে। কি বললাম? দেশীয় নাগরিক থাকতে পারে, বিদেশি নাগরিক থাকতে পারে। তো দেশীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রীর আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা বলতেছি কি মোট দেশজ উৎপাদন। তাহলে কি মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ভৌগোলিক সীমানা। বলতেছে কোন দেশের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, আচ্ছা নির্দিষ্ট সময়ের বলতে 1 বছর বোঝাইতেছেন। কত বছর? 1 বছর। তারপরে বলতেছে সাধারণত 1 বছরে দেশের সীমার মধ্যে, কি বললাম, দেশের একটা সীমানা আছে, সীমানার মধ্যে উৎপাদিত সকল পণ্য, দেখো সকল চূড়ান্ত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্যকে জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলে। কি চূড়ান্ত পণ্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলে। এখানে দেশীয় নাগরিক থাকতে পারে, আবার বিদেশি নাগরিক থাকতে পারে। দেশীয় নাগরিক ও বিদেশি নাগরিকদের দ্বারা দ্রব্যমূল্যের আর্থিক সমষ্টিকে বলতেছে আমরা মোট দেশজ উৎপাদন। এরপর খ নম্বর কোশ্চেনটা দেখি। খ নম্বরে বলতেছে উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো। কি উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা একটু পড়ি। আচ্ছা, দেখো বলতেছে উন্নয়ন ও প্রবৃদ্ধি দুটোই দেশের অগ্রগতির সাথে সম্পর্কিত হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। আচ্ছা, উন্নয়ন, দেখো একটা দেশের জন্য উন্নয়ন অবশ্যই দরকার, আবার প্রবৃদ্ধিও দরকার। আচ্ছা, প্রবৃদ্ধি বলতে বোঝাইতেছে জাতীয় আয়ের পরিবর্তনের হার। দেখো, জাতীয় আয় বলতে বোঝাইতেছে জিএনআই, ঠিক আছে, গ্রোস ন্যাশনাল ইনকাম। মনে করো যে পূর্বের বছরের তুলনায় তোমার জাতীয় আয়ের 2% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 2%। তাহলে প্রবৃদ্ধির হার 2% বৃদ্ধি পেয়েছে। আবার উন্নয়ন বলতে কি বোঝাইতেছে? সার্বিক বিষয়, কি সার্বিক বিষয় যে জিনিসগুলো উন্নয়ন হচ্ছে সেটাকে উন্নয়ন বলতেছে। তাহলে উন্নয়ন ও প্রবৃদ্ধি দুটাই দেশের অগ্রগতির ক্ষেত্রে সম্পর্কিত হলেও এদের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে বলতেছে? অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত পরিমাণগত বৃদ্ধি বোঝায়। কি অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে মূলত পরিমাণগত বৃদ্ধি বোঝায়, যেমন দেশের জিডিপি বা মোট দেশের উৎপাদনের বৃদ্ধি। মনে করো মনে করো যে মোট দেশজ উৎপাদন, মনে করো আগে গত বছরে ছিল, কি বললাম, মোট দেশের উৎপাদন যে আগে ছিল 21 বিলিয়ন ডলার। কত? 21 বিলিয়ন ডলার। 21 বিলিয়ন ডলার ছিল হচ্ছে কি যে মনে করো যে এটা 20-21 অর্থ বছরে, কত 20-21 অর্থ বছরে যে 21 বিলিয়ন ডলার ছিল। আবার 22-23 অর্থ বছরে গিয়ে এটা দাঁড়াইছে কত? প্রায় 30 বিলিয়ন ডলার। কত? 30 বিলিয়ন ডলার। তাহলে এখানে কি প্রবৃদ্ধি হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, অথবা বলতেছি আমরা প্রবৃদ্ধি হয়েছে। দেখো, প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে বলতেছি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে। এটি সংখ্যাগত বা পরিমাপযোগ্য। কি এটি সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য। অপরদিকে উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার মান। কি উন্নয়ন বলতে কি বোঝাইতেছে? মানুষের জীবন মান, তারপরে শিক্ষা, স্বাস্থ্য,
দারিদ্রতার হার হ্রাস এবং সামাজিক সুযোগ সহ গুণগত অগ্রগতি। যেমন কি একটা দেশে জীবনযাত্রার মান উন্নত হয়েছে, এরপরে কি শিক্ষা হয়েছে, শিক্ষার উন্নয়ন হয়েছে, স্বাস্থ্যের উন্নয়ন হয়েছে এবং দারিদ্রতা কি পেয়েছে, হ্রাস পেয়েছে এবং সামাজিক সুযোগ সহ গুণগত অগ্রগতি হয়েছে। অর্থাৎ উন্নয়ন শুধু অর্থনৈতিক বৃদ্ধি না। কি বলতেছে দেখো, উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক বৃদ্ধি না, বরং মানুষের সামগ্রিক কল্যাণের উন্নতি। বলতেছে মানুষের সামগ্রিক কল্যাণের উন্নতি হচ্ছে কি, যে এটা হচ্ছে কি বলতেছে আমরা, যে উন্নয়ন। সংক্ষেপে বলা যায় প্রবৃদ্ধি অর্থনীতির আকার বৃদ্ধি করে। কি করে? প্রবৃদ্ধি কি করে থাকে? অর্থনীতির আকার বৃদ্ধি করে। আর উন্নয়ন কি করে? মানুষের জীবন মান উন্নত করে। তো দেখো এটা দ্বারা হচ্ছে কি, এটাই বোঝাইতেছে। এরপরে আমরা গ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, গ নম্বরে মেবি হচ্ছে দেখো যে ডি দেশের মাথাপিছু আয় 2020 অর্থ বছরে কত ছিল ব্যাখ্যা করো। তাহলে আমরা কি ডি দেশের মাথাপিছু আয় নির্ণয় করতে দিছে। এখন মাথাপিছু আয় সূত্র কি আমরা জানি বলো তো? মাথাপিছু আয় সমান জানি আমরা মোট, দেখো আচ্ছা প্রথমত একটু পড়ি, যে মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশের নাগরিকদের গড় আয়। কি মাথাপিছু আয় বলতে, মাথাপিছু আয় বলতে বোঝাইতেছে কোনো নির্দিষ্ট সময়, কি কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। মাথাপিছু আয় দুটো পৃথক মান দ্বারা নির্ধারিত হয়। কি মাথাপিছু আয় দুটো পৃথক মান দ্বারা কি হয়, নির্ধারিত হয়ে থাকে। যেমন মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। কোনো নির্দিষ্ট সময় দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। তাহলে কি মাথাপিছু আয় সমান এমন দাঁড়াইতেছে, দেখো তাহলে মাথাপিছু আয় সমান কি বলতেছে, যে দেশের মোট জাতীয় আয়। তাহলে জাতীয় আয়কে আমরা বলতেছি কি জিএনআই। ঠিক আছে, জিএনআই বলতে গ্রোস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়। ঠিক আছে, আর ওই দেশের জনসংখ্যা, জনসংখ্যা মানে কি পপুলেশন। আচ্ছা, এটা দ্বারা যদি আমরা কি ওই দেশের কি, যে এটা দ্বারা মাথাপিছু আয় মানে কি জিএনআই কে যদি ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে ওই দেশের মাথাপিছু আয় আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আচ্ছা আচ্ছা, এখানে দেখো বলতেছে বা মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয়কে নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়। তাহলে মাথাপিছু আয় সমান কি, মোট জাতীয় আয় সমান কি মোট জনসংখ্যা, যেটা আমরা কি সূত্র দেখলাম। এখন দেখো এখানে মোট জাতীয় আয় ছিল 1,58,000 কি বিলিয়ন ডলার ছিল। এখানে কত ছিল, বিলিয়ন ডলার। আর এখানে ছিল 200 মিলিয়ন জন মানুষ। তাহলে 200 মিলিয়ন সমান কত, দেখো 1 মিলিয়ন সমান, 1 মিলিয়ন সমান কত, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। কত লক্ষ, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 200 মিলিয়ন সমান হচ্ছে 20 কোটি। কত, 200 মিলিয়ন সমান 20 কোটি। তাহলে এখানে কি এটা কোটিতে প্রকাশ করে নিয়েছে, আর এই বিলিয়ন ছিল, এই বিলিয়নটাকে কি কোটিতে প্রকাশ করে নিয়েছে। দেখো 1000 বিলিয়নে, 1000 মিলিয়নে 1 বিলিয়ন। কি বলতেছি, 1000 মিলিয়নে 1 বিলিয়ন। তো দেখো এখানে 3টা শূন্য, তো 3টা শূন্য পরে আরো 2টা শূন্য যোগ করে দিছে, তাহলে এখানে কি কোটিতে পরিণত হয়েছে বিলিয়ন থেকে। এরপরে দেখো এবার হচ্ছে কি এখানেও কোটি হয়েছে, এখানেও কোটি হয়েছে। তাহলে কি সহজ হিসাব হয়ে গেছে। তাহলে এই শূন্য আর একটা শূন্য কাটা, আর এটাকে যদি আমরা কি এটা দিয়ে যে কাটাকাটি করি, তাহলে দেখবা যে কি এই 79,000 ডলার পাওয়া যাচ্ছে। কত হাজার ডলার পাওয়া যাচ্ছে, 79,000 ডলার পাওয়া যাচ্ছে। তাহলে অতএব 2020 অর্থ বছরে ডি রাষ্ট্রের মাথাপিছু আয় ছিল 7,90,000 ডলার। কি 7,90,000 ইউএস ডলার ছিল। একক দশক শতক হাজার অযুত, সরি এখানে হচ্ছে কি দেখো একক দশক শতক হাজার অযুত, তার মানে কি এখানে এটা হচ্ছে 79,000 ডলার হবে। কত হাজার, 79,000 ডলার। সরি এখানে হচ্ছে 1 লক্ষ দেখো 7,90,000 ডলার। কত, 7,90,000 ডলার। এখন দেখো ঘতে বলতেছে এই যে এই মাথাপিছু আয়ের ভিত্তিতে 7,79,000 ডলার পাইছো, এই মাথাপিছু এইটা আয়ের ভিত্তিতে ওই দেশটা কোন আয়ের মধ্যে পড়ে, এটা কি করতে বলতেছে, ব্যাখ্যা করতে বলতেছে। এখন ঘ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। আচ্ছা বলতেছে বিশ্ব ব্যাংকের আয়ের বিন্যাসের দেশটি যে প্রেক্ষিতে অবস্থান করছে তার কি বলতেছে, তার প্রেক্ষিতে দেশটির আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো। কি আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা বিশ্ব ব্যাংকের আয়ের বিন্যাসের ডি দেশটি উচ্চ আয়ের দেশ। কত দেশ, কোন দেশ, উচ্চ আয়ের দেশ। দেখো যাদের মাথাপিছু আয় 13,845 মার্কিন ডলারের বেশি। কি যাদের মাথাপিছু আয় 13,845 মার্কিন ডলারের বেশি, সেই দেশগুলোকে আমরা বলতেছি কি উচ্চ আয়ের দেশ। তাহলে কি অবশ্যই 7,79,000 মার্কিন ডলার অনেক বেশি।
তাহলে কি যা উন্নত দেশ হিসেবে পরিচিত, কি দেশ হিসেবে পরিচিত, উন্নত দেশ হিসেবে পরিচিত। তো বিশ্ব ব্যাংকের শ্রেণীবিন্যাস অনুসারে $13,845 বা তার বেশি মাথাপিছু জাতীয় আয় হলে দেশটি উচ্চ আয়ের দেশ। যেহেতু ডি দেশটি 2020 সালে মাথাপিছু আয় ছিল $7,90,000, যা বিশ্ব ব্যাংকের দেয়া উচ্চ আয়ের দেশের মানদণ্ড থেকে অনেক বেশি। কি যা বিশ্ব ব্যাংকের দেয়া উচ্চ আয়ের দেশের মানদণ্ড থেকে অনেক অনেক বেশি। দেখো 13,845 মার্কিন ডলারের উপরে, কত উপরে না, 7 লক্ষ। তাহলে কি এই দেশটা হচ্ছে কি উচ্চ আয়ের দেশ, তাই দেশটি উন্নত বা উচ্চ আয়ের দেশ। দেখো যে দেশটা হচ্ছে উচ্চ আয়ের দেশ সেই দেশকে বলা হয় উন্নত দেশ। কি বললাম, যে দেশকে উচ্চ আয়ের দেশ বলা হয় সেই দেশটা হচ্ছে কি উন্নত দেশ। এখন যে দেশের অর্থনীতি কি বলতেছে, যে দেশের অর্থনীতি শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জীবনযাত্রার মান ও অবকাঠামোর দিক থেকে অত্যন্ত কি উচ্চ পর্যায়ে পৌঁছেছে, তাই হচ্ছে কি উন্নত দেশ। উন্নত দেশগুলো জনগণের মাথাপিছু আয় বেশি, মাথাপিছু আয় বৃদ্ধির হারও বেশি, এবং সে কারণে জীবনযাত্রার মান অত্যন্ত কি উন্নত। এসব দেশে আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত, শিল্পখাত সম্প্রসারিত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, দেশের সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। শিক্ষার প্রসারের ফলে জ্ঞান বিজ্ঞানও দ্রুত প্রসার লাভ করে। কি দেখো এই জনগণের, এসব দেশের জনগণের মাথাপিছু আয় বেশি, তার জন্য কি তাদের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত, শিল্পখাত সম্প্রসারিত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, দেশের সকল জনগণ আবাসন, শিক্ষা সুবিধা এবং কি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। কি এদেশে সকল কিছু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। আচ্ছা, এদের দেশে কি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়। তারপরে বলতেছে যে কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা অত্যন্ত কি উন্নত, কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা অত্যন্ত উন্নত, উৎপাদনের পরিমাণ ও কৃষি পণ্যের গুণগত মান উভয়ই উচ্চ। দেখো যে উৎপাদনের পরিমাণও উচ্চ এবং কৃষি পণ্যের গুণগত মানও হচ্ছে কি উচ্চ। তাহলে জনসংখ্যা পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত, সেখানে কি দেখা যাচ্ছে কি দেশ এতটুকু জনসংখ্যা অনেক বেশি এমন না, তাহলে কি জনসংখ্যা পরিকল্পিত এবং কি নিয়ন্ত্রিত, এবং শিক্ষার উচ্চ হার, যথাযথ প্রশিক্ষণ ও উন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রাপ্তির কারণে জনগণ কি করে মানব সম্পদে পরিণত হয়। কিন্তু দেখবা যে যেগুলো হচ্ছে কি নিম্ন আয়ের দেশগুলোতে দেখবা যে জনসংখ্যা অধিক, কিন্তু তারা হচ্ছে কি জনসংখ্যাগুলো এই জনসম্পদে পরিণত হয় না, তার জন্য তাদের দেশগুলো কি এখনো সেই নিম্ন পর্যায়ে থেকে গেছে। তাহলে অবশ্যই কি করতে হবে, জনগণকে মানব সম্পদে পরিণত করতে হবে। এরপরে বলতেছে ব্যাপক নগরায়ন এবং জীবনযাত্রার সকল সুযোগ সুবিধা বিদ্যমান। দেখো ব্যাপক নগরায়ন হচ্ছে, নগরায়ন মানে কি যে সেখানে কি শিল্প কারখানা, তারপরে কি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, তার জন্য কি করতেছে সেখানে মানুষজন কি শহরমুখী হচ্ছে, তার মানে সেখানে কি নগরায়ন ঘটছে এবং জীবনযাত্রার সকল সুবিধা বিদ্যমান। তাহলে দেখো জীবনযাত্রার সকল সুযোগ সুবিধা আছে, তার জন্য কি সেখানে বিদ্যমান সুযোগ সুবিধা। তো এরই মাধ্যমে আমরা দেখো এই বোর্ডের কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।